না না না, এরকম করো না প্লিজ, এরকম করো না। তোমাদের ভাই আমার জন্য কেন তোমরা তোমাদের ভাই সঙ্গে এরকম? রণ অন্যায় করছে যেন আমরা ওর সঙ্গে থাকবো, তুই আমাদের এতটা খারাপ মানুষ ভাবিস? শোনো, মোট কথা হচ্ছে তুমি এই বাড়ি ছেড়ে যাবে না, তুমি এই বাড়িতে থাকবে। তুমি কি ভাবছো তোমাকে সবাই চলে যেতে দেবে? তুমি একবার মেজেরুকে বলে দেখো তো, দেখি কিরম যেতে দেয় তোমাকে। সবথেকে বড় কথা কি জানো তো মা, এত বড় একটা অন্যায় করে রণ পার পেয়ে যাবে এটা কিছুতেই হতে পারে না, হতেই পারে। আর আজ আমি তোমাকে একটা কথা বলে রাখি, সবার প্রথম প্রতিবাদটা কিন্তু আমিই করব। এটা ঠিক না, এটা ঠিক তোমার একটা কথা শোন, একটা কথা শোন, তুই আমার বোকার মতো কান্নাকাটি করিস না প্লিজ। তোকে আমরা এ বাড়ি ছেড়ে কোথাও যেতে দেব না, ঠিক আছে? ইমন, তুই এ বাড়ির লক্ষ্মী। তুই এ বাড়িতে আসার পর থেকে আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু বদল ঘটেছে, এবং সেটা এতটাই পজিটিভ যে ধরে নে আমরা আমাদের স্বার্থে তোকে ছাড়তে চাইছি না, তোকে আমরা হারাতে চাইছি না। তুই এই বাড়িতেই থাকবি, তোর যত অপমান, যত অসম্মান, যত কষ্টই থাকুক না কেন, তুই এই বাড়িতে থেকে লড়াই করবি। আর একটা কথা মাথায় রাখ, এই লড়াইতে তুই আমাদের প্রত্যেককে তোর পাশে পাবি। রণর এই অন্যায় আমরা কেউ ক্ষমা করব না, কেউ না। কেন করলো আমার সঙ্গে এরকম বলো তো? কেন করলো? আমি ওর কি ক্ষতি করেছিলাম আমাকে তুমি বল? কেন ঠকালো এরকম? সারা জীবন তো আমি ওকে ভালোবেসে গেছি, কত ভালোবেসেছি। তার মানে এতদিন ধরে যা যা কথা বলেছিল আমাকে সব মিথ্যে। যে আমাকে ভালোবাসে, কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না, সারা জীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছে, সব মিথ্যে। নিজে আমাকে ছেড়ে চলে গেল। কেন কিছু বললো না বলো তো? কেন আমার কাছ থেকে লুকিয়ে গেল? আর কি ভাবলো যে আমি এত কিছুর পরও সব মেনে নেবো? কিভাবে আমাকে তুমি বলো না, আমাকে কিভাবে ও আমাকে বলো না। আপনি কিন্তু আমাদের ফাঁকি দিলেন স্যার। ম্যাডামকেও বলেছি একবার মিষ্টি খাওয়ালে কি হবে, আরো একবার তো মিষ্টি খাওয়াতে হবে। এত সুন্দর ফুটফুটে ছেলে হলো আপনার, আর একবার মিষ্টি খাওয়ান। নিশ্চয়ই খাওয়াবো। আমরা একটু আলাদা কথা বলতে চাই, যদি আপনি একটু। ও হ্যাঁ হ্যাঁ শিওর। তার আগে একটা কথা বলুন তো, ওনাকে কবে রিলিজ করার কথা ভাবছেন? আসলে পেশেন্টের একটা ছোট কমপ্লিকেশন আছে, সেই জন্য আরো 2-1 দিন ওনাকে অবজারভেশনে রাখার চেষ্টা করছি। কমপ্লিকেশন মানে? কালকেও তো ঠিকই ছিল, কিছু তো বলেননি তখন। না না, তেমন কিছু না, ও ঠিক আছে। আসলে কি হয়, বেবির জন্মের পর অনেক সময় মায়েদের এই প্রবলেমটা হয়। তো আপনার যদি আরো কিছু জানার থাকে আপনি ডক্টরকে গিয়ে বলুন, ডক্টর আরো ভালো বলতে পারবেন। আচ্ছা স্যার, আমি আসছি। কি হয়েছে? না তেমন কিছু না, ডিটেল আমিও জানি না। কিছু একটা কমপ্লিকেশন আছে, ডক্টরও শিওর হয়ে কিছু বলেননি। বলেন কয়েকটা দিন অবজারভেশনে রাখবেন, একটা টেস্ট করাতে দিয়েছেন, ওটার রেজাল্ট আসলে ছেড়ে দেবেন। আমি বুঝতে পারছি আমার জন্য প্রত্যেকটা দিন আপনার একটু একটু করে সমস্যা বাড়ছে। তাতে আপনার কোনো ভূমিকা নেই। হ্যাঁ, সমস্যা বাড়ছে, এই কথা অস্বীকার করছি না, কিন্তু তার জন্য আপনি দায়ী নন। কিন্তু আমার খারাপ লাগাটাও তো এড়িয়ে যেতে পারি না। খারাপ লেগে আর কি করার আছে? একটা বাচ্চার জন্ম কিন্তু অনেক কিছুর থেকে অনেক বেশি দামি। আমার জন্য আপনার ফ্যামিলিতে খুব প্রবলেম হচ্ছে, তাই না? আচ্ছা, আপনার এখানে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো দিচ্ছে তো? আপনি আমার কথার উত্তর দিলেন না। কিন্তু
দেখুন, প্রবলেম তো একটা হচ্ছেই, সেটা আপনি নিজে অনুমান করতে পারছেন। আমি আর এই নিয়ে নতুন করে আলোচনা করতে চাই না। আপনার ওয়াইফ আপনাকে মিসআন্ডারস্ট্যান্ড করছে, তাই তো? আচ্ছা, আমার কাছে যদি উপায় থাকতো আমি সব খুলে ওকে বলে দিতাম। আচ্ছা, উপায় যখন নেই, এটা নিয়ে আলোচনা বাড়িয়ে লাভ কি বলুন তো? যদি উপায় থাকতো তাহলে তো আমি সব খুলে বলেই দিতাম। আপনার সেফটির কথা মাথায় রেখে আমি কিছু বলিনি। আপনি আমার সেফটির জন্য আরো কত কি করছেন তা তো সবই বুঝতে পারছি। আপনি আপনার স্বার্থের অতীত করছেন। এই যে একটা আলাদা কেবিনে আমাকে রেখেছেন, এটা তো কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন তো ছিলই। প্রয়োজন ছিল এই কারণে যাতে আপনার উপরে কারো চোখ না যায়। দেখুন, যদি আপনার বিষয় জানাজানি হতো তাহলে আপনার এবং আপনার বাচ্চার দুজনেরই জায়গা হতো ছিল, আর সেটা যাতে না হয় তার জন্য তো এত লড়াই, এত গোপনীয়তা। আমি যে আপনার ঋণ কিভাবে শোধ করব? যদি ঋণই ভাবেন তাহলে সব ঋণ শোধ করতে যাবেন না। চেষ্টা করে কোনো লাভ হবে না, কারণ সব ঋণ শোধ করা যায় না। জানি জানি সব ঋণ শোধ করা যায় না, সেই জন্যই বললাম আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আপনি তা বলেননি, আপনি বললেন কি করে যে ঋণ শোধ করব। তার মানে ঋণ শোধ করার একটা পরিকল্পনা আপনার ভেতরে আছে। অলরেডি আমি আপনার ক্ষতি করে ফেলেছি, সেটা পূর্ণ করতে পারবো বলে মনে হচ্ছে না। আপনি কিছু করেননি, যা করার আমি নিজেই করেছি। আপনি তো আমার সঙ্গে আসতে চাননি, আমি নিজেই গিয়েছিলাম আপনাকে নিয়ে আসতে। আপনি তো কখনো নিজে থেকে বলেননি আমার সঙ্গে আসবেন। আমি চেয়েছি বলে আপনাকে নিয়ে এসেছি। তাও তারপর থেকে এতগুলো দিন কেটে গেল, আমার সন্তান পৃথিবীতে এলো, সব তো হয়েছে আপনার জন্য। তাই মাঝে মাঝে ভাবি, আমি যদি ওখানে থেকে যেতাম হয়তো আমার সন্তান বাঁচতই না। অথচ এখানে কত আরামে, কত যত্নে রয়েছে। আপনি আমার সন্তানের জন্য যা যা করেছেন তার জন্য চিরকাল আমি আপনার কাছে কেনা হয়ে থাকবো। জানি না কোনোদিন আপনার কোনো কাজে আসবো কিনা। এসব কথা থাক না, আমি তো এসব কথা শুনবো বলে এখানে আসিনি। জানি। আচ্ছা, এরপর কি হবে? আমি তাই ভাবছি। আমাদের অন্য কোথাও পাঠিয়ে দিলে হয় না? কলকাতায় থাকলে আপনার পক্ষে সেটা খুব একটা নিরাপদ হবে না, আমি জানি। তাই ভাবছি আপনাকে কোথায় পাঠানো যায়, কোথায় পাঠালে আপনি এবং আপনার বাচ্চা নিরাপদে থাকবে, সেফলি থাকবে, সেটা আমি ভাবছি। তা নিয়ে আপনি মাথা ঘামাতে যাবেন না, শুনলেন না? ডক্টর বলে দিয়েছে এখন আপনার শরীর খারাপ, স্ট্রেস নেওয়া চলবে না। না ভেবেও বা চলে কি করে? আফটার অল জীবনটা তো আমার এই জীবনের ভার কতটা আপনার ঘাড়ে চাপিয়ে রাখবো, কতদিন বার চাপিয়ে রাখবো? এতগুলো দিন তো কেটে গেল। আমি বুঝতে পারছি আমার জন্য আপনার সংসারে সমস্যা হচ্ছে, আপনার ওয়াইফের সঙ্গে সমস্যা হচ্ছে, হয়তো আপনার চাকরির ক্ষেত্রেও সমস্যা হতে পারে। তা পারে। তাহলে তারপর আমি নিজের দিকে তাকাবো কি করে? নিজের কাছে কি জবাবদিহি করব? আপনি সবসময় নিজেকে জড়িয়ে কথা বলেন কেন? আমি তো বলেছি আপনাকে যে আপনার কোনো দায় নেই। আপনি তো নিজে থেকে আসতে চাননি, আমি নিয়ে এসেছি আপনাকে। জানি, যার জন্য আপনি এত কিছু করেছেন তাকে আপনি কতটা ভালোবাসেন আজ বুঝতে পেরেছি। যাই বলুক না কেন, আপনার বেবিটা কিন্তু খুবই ফুটফুটে হয়েছে। আপনি অফিসিয়ালি আপনার বেবি বলতে পারেন। না মানে ওই খাতায় কলমে লেখা আছে না যে আপনি ওর বাবা, আমি তাই বলে ফেললাম। কুসুম দোলা
কুসুম দোলা।